দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। শুধু দর্শক শ্রোতা, অবরুদ্ধ জীবনের সহকর্মী সহযাত্রীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খ্যাপা অনলাইন আড্ডা এর ৪৯তম আসরে। আসলেই অবরুদ্ধ জীবনে আমরা কখনো অবসন্ন হয়ে পড়ি, কখনো বিষণ্ণতায় ভুগি, কখনো না বলা কিছু মানসিক যন্ত্রণা নিয়ে গুমড়ে গুমড়ে চুপ থাকি নিজের মাঝে নিজে। তারই মাঝে একটা বাতায়ন খুলে দেবার অবকাশ তৈরি করে আমাদের এই অনলাইন আড্ডা। আজকের অনলাইন আড্ডায় আমরা খ্যাপার আড্ডা হবে কিনা জানি না, তবে আজকের আড্ডায় আমাদের অতিথি হিসেবে যে মানুষটি আমার সাথে অংশগ্রহণ করছেন, তিনি আমার গুরু, আমি তাঁরই শিষ্য। হয়তোবা এই আড্ডাটি আড্ডা না হয়ে হয়ে উঠতে পারে গুরু শিষ্যের আলাপ। শুধু দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাতে যার পরিচয় অগ্রজ আবৃত্তিকার, অগ্রজ প্রশিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, একজন শিক্ষক এবং সেই সাথে বাংলাদেশের সংস্কৃত অঙ্গনে যে নামটি অনেকের কাছেই প্রণম্য। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে। সুধীমণ্ডলী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, সালাম আর সবাইকে। নমস্কার। শ্রোতা দর্শক যারা আজকে হ্যাঁ, খ্যাপা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? আসলে হ্যাঁ, একটু কেটে কেটে আসলে মনে হয়। একটু চেক করে নিতে হবে সাউন্ডটা, না হলে ডিস্টার্ব হবে আর কি, ইন্টারাপশন হবে। তো পাবেল একটু দেখে নিও। অপু হ্যাঁ, ঠিক আছে কি না, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর ধন্যবাদ এনামুল হক বাবু, আমার সহযাত্রী। আজকে আমরা এখানে এই আড্ডায় বসেছি, খ্যাপা অনলাইন আড্ডায়। আমার খুব ভালো লাগছে যে আজকে দুজন একই পথের যাত্রী একসাথে বসেছি, কথাবার্তা বলতে, আবৃত্তি করব। তো আজকে আমরা জানি যে এই করোনার যে আতঙ্ক, প্যান্ডেমিক মহামারী সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও তার থাবা বিস্তার করেছে এবং প্রতিদিন লোকজন আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। তো তার মধ্যেও আমরা একটু আগেই আমাদের সঞ্চালক এনামুল হক বাবু বলছিলেন যে কখনো অবসন্ন থাকি, কখনো বিষণ্ণ থাকি, কখনো মনটা ভার হয়ে থাকে। আসলেই তাই, এই অবরুদ্ধ জীবনে, গৃহবন্দী জীবনে এরকমই থাকে, এরকমই মনটা সবসময় ভালো থাকার কথা না, কারণ বাইরে বেরোতে পারছি না, সবার সামনে সামনাসামনি দেখা হচ্ছে না। তো এই যে একটা কষ্ট, তারপরেও আমরা এই কষ্টের মধ্যেও কিছুটা আলাদা পথ খুঁজে নিয়েছি। আড্ডা, এই অনলাইন আড্ডায় আমরা কেউ গান গাইছি, কেউ কবিতা আবৃত্তি করছি, কেউ নাটকের অংশ থেকে সংলাপ বলছি। এইভাবেই কিছুটা সময় সবার সাথে, যারা লাইভে দেখছেন, পরে এটা যখন রেকর্ড করে আবার অন্যেরা দেখতে পাবে, এইভাবে
কিভাবে এটা ছড়িয়ে যাবে অনেক লোকের কাছে, অনেক লোকের মাঝে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে সৃজনশীল। সমালোচনা, হ্যাঁ, যাই হোক না কেন, কিন্তু এই যে সবার সাথে যে একটা সংযোগ তৈরি হচ্ছে, সেটা একটা খুব আমার কাছে খুব ভালো। আমি মনে করি যে এই ধরনের অবশ্যই দাদা। গতকাল গেল রবীন্দ্রনাথের ১৫০তম জন্ম জয়ন্তী, জন্মের হ্যাঁ। পার করলাম আমরা, জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী পার করেছি। সেখানে নানান অনুষ্ঠান হয়েছে সারা দেশে। গতকাল বাংলাদেশের বহু জায়গা থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন এরকম অনলাইন আড্ডা এবং শোর মধ্যে দিয়ে কলকাতায়, ভারতবর্ষের অনেক জায়গা থেকে, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে, নানান দেশে অভিবাসী, প্রবাসী, বাংলাদেশি যারা আছেন তারা সবাই এই রবীন্দ্রনাথের এই জন্মদিনটা পালন করেছেন। আমরা সারাদিন বসে বসে একটু নাড়াচাড়া করে দেখেছি, শুনেছি, ভালো লেগেছে। আজকেও এই শুরুতে যাব সেই রকম অবশ্যই একটা বিষয়ে। অবশ্যই। আমি প্রথমে এই যে পৃথিবীতে যে করোনা, যে আতঙ্ক, যে মহামারী ছড়িয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, তাদের সবার উদ্দেশ্যে একটা শোক জানাচ্ছি। তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং আমরা যারা আছি, দেশের মধ্যে যারা আছি, তারা সবাই যেন শান্তিতে থাকে এবং ভালো থাকে, এই জিনিসটা আমি চাই। এবং আমি আমার অনুষ্ঠান শুরু করছি একটা সংস্কৃত একটা শ্লোকের মধ্যে দিয়ে। সেখানে রবীন্দ্রনাথ যে শ্লোকটা খুব ব্যবহার করেছেন, তার নানা গানের মধ্যে সুরও করেছেন এবং অনেকেও এটাকে সুর করেছেন। সেটা একটু সুরের মধ্যে দিয়ে আমি শুরুটা শুরু করছি। তো তারপরে আমি এই কাল যে রবীন্দ্র জয়ন্তী হয়েছে, সেই রবীন্দ্র জয়ন্তীতে লেখা একটা কবিতা মনে করে রবীন্দ্রনাথের প্রতি আমাদেরই একজন অত্যন্ত কাছের লোক আব্দুল সালিম চৌধুরী, তিনি লিখেছেন। তার আগেও আরেকটা কবিতা পড়েছে, সুন্দর কবিতা লেখেন এবং আমার কাছে খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথের কথা নিয়ে, কবিতার নাম নিয়ে, সেই সেই কথাগুলো রবীন্দ্রনাথ কত বছর আগে লিখে গেছেন, সেই কথাগুলো আবার এখন কেমন ভাবে আমাদের কাছে প্রতিভাত হয়, আমাদের মনে কেমন দাগ কাটে, সেগুলো নিয়ে কবিতাটা লিখেছেন আব্দুল সালিম চৌধুরী। তা আমি প্রথমে শুরু করি সেই উপনিষদের সেই শ্লোকটা দিয়ে। ঠিক আছে। সতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতং গময়া। সবার প্রতি শান্তি বর্ষিত হোক, এই পৃথিবীতে শান্তি নেমে আসুক, আমরা সবাই আবার আগের জীবনে ফিরে যাই। খুব ভালো লাগলো। আমাদের ভেতরে যে একটা ভালোবাসার বন্ধন ছিল, মানুষে মানুষে দেখা হতো, আমরা সবার সাথে ভাব, সেটা দিয়েই আজকে আমি অনুষ্ঠানের শুরুটা করলাম। তো বাবু, আমি তাহলে পরে আব্দুল সালিম চৌধুরী কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলিম ভাই তো আমাদের প্রিয় মানুষ। তার কবিতা আপনার কণ্ঠে উচ্চারিত হবে, এটা একটা গর্বের বিষয় আমাদের। রবি ঠাকুরের 2 বিঘা জমিতে উপেনেরা এখনো থাকে।
জমিদার ছদ্মনামে এখনো কেড়ে নেয় জমি, উপেনেরা এখনো কাঁদে। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম এখন নদী গর্ভে হয়েছে বিলীন। তার দেওরের মেয়ে এখন হয়েছে সংসারী, জীবন তার রঙিন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হলেও বলা যায় না কেমন আছো, কেমন চলছে সংসার। এর চেয়ে চুপ করে থাকাই ভালো। তাই চুপ করে থাকে বিরহী মন। নেমে আসে সাঁঝের আধার, শ্রাবণ রাতে মন বলে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। বলে সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। আজ লকডাউনের নির্জনতায় মন হয় না উদাস, যায় না উড়ে কোনো মনের নিড়ে। শঙ্কিত মন ভাবে অকারণ, যামিনী পোহায় নিরাশায়। প্রভাতে সূর্য উদিবে তীরে, মনে হয় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইবে না মোর খেয়া তরি এই খাটে, আমায় তখন নাই বা মনে রাখলে। স্মৃতিকাতর মন বারবার ফিরে যায় রাঙামাটির পথ ধরে সেই ছেড়ে আসা গ্রামে, যেখানে জ্যোৎস্না রাতে রাখালের বাঁশি বলে, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। আলো আঁধারের জীবন আজ হতাশা আর নিরাশায় দোদুল্যমান। তাই পড়ে না চোখে চাঁদের আলো। জীবনের এই সন্ধিক্ষণে ফিরে যেতে চায় মন বিশ্বকবির কবিতাশ্রয়ে, তার গানে। নাই ভয় নাই ভয় নাই রে, থাক পড়ে থাক ভয় বাইরে, জাগো মৃত্যুঞ্জয় চিত্তে থই থই নর্তন। এই ছিল আব্দুল সেলিম চৌধুরী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি বাহ, লিখেছেন, সেটা দিয়ে আমি শুরু করলাম। না, কবি রবীন্দ্রনাথকে গেঁথেছেন। তরুণ কবির কবিতা আপনার মতো একজন প্রথিত যশা তুলে নিয়েছেন, এটি আনন্দের ব্যাপার। তো দাদা, হ্যাঁ, আজকের আড্ডায় যে বিষয়টি আমি আমি আপনার কাছে জানতে চাই, অবরুদ্ধ দিন, অবরুদ্ধ দিনে আপনি সকালটা এখন কিভাবে কাটাচ্ছেন একটু যদি বলেন। সকাল আমি কিন্তু সবসময় কিন্তু আর্লি রাইজার, অনেক সকাল, এই 6টা 6:30টার মধ্যে হ্যাঁ, আমি জানি। আমি উঠে যাই। উঠে গিয়ে নানান রকম কাজ করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি ঘরের মধ্যেই, এখন তো বাইরে যাওয়ার কোনো উপায় নেই, ঘরের মধ্যেই প্রায় আধ ঘন্টা হাঁটি। এটা একটা নিত্য দিনের কাজ। আচ্ছা তারপরে আমাদের যে ছোট্ট বারান্দায় যে ছোট্ট আচ্ছা। বাগান আছে সেখানে গাছে জল দিই। তারপরে সকালবেলায় এই যে করোনার মধ্যে মধু, তারপরে জল এবং লেবু জল এবং মধু দিয়ে গরম ঈষদ উষ্ণ গরম জলে সেটা আমরা খাই, আমরা সবাই খাই আর কি, আমি আমার আচ্ছা, মেয়ে বৌদি। তো সেটা করে তারপরে আহ, বসি একটু। বাড়ির সব জায়গায় যে ওই যে স্বাস্থ্য বিধির যে ব্যাপারগুলো আমরা জেনেছি, সব ঘরের কোনায় বাইরে, ঘরের প্রধান যে দরজা তার বাইরেও আর ডেটল দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে ব্লিচিং পাউডার মিলিয়ে এটা স্প্রে করি সব জায়গায়, এটা প্রতিদিনই করি। মানে তারপরে পরিচ্ছন্নতাটা। হ্যাঁ, এই পরিচ্ছন্নতা। তারপরে এই এখন তো ঘরে কোনো কাজের লোক নেই, আমরা তো নিশ্চয়ই সব জায়গাতেই তাই
একই ব্যাপার, নিজেদেরই আমাদের সব কাজ করতে হয়, আমরা ভাগাভাগি করে সবাই এই কাজগুলো করি। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে রান্না বান্না করা, সবজি কাটা, সারাদিনের যে কাজগুলো সেগুলো বৌদি রান্না করছে, আস- আমি সবজি কাটছি, এই নানান কি কাজ, সাংসারিক কাজকর্মগুলো। রাইট। আসলে আমাদের নগর জীবনের জীবন যাত্রার ধরনটা অনেকটা পাল্টে দিয়েছে করোনা। তো একটা আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই যে সেটি হচ্ছে যে বাবুর কথা শোনা যাচ্ছে না। এই অবরোধ বাবু আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, অনলাইন আড্ডায় ইন্টারনেটের এই যন্ত্রণা কিন্তু যতগুলো এই ধরনের অনুষ্ঠান করছি সময়ে সবগুলোতেই কিন্তু এই ধরনের যন্ত্রণা পোহাতে হচ্ছে। কখনো আমারটা থেমে যাচ্ছে, কখনো সঞ্চালকেরটা থেমে যাচ্ছে। এইভাবেই কিন্তু প্রতিদিনই কিন্তু এরকম। এটা আমাদের কিছু করার নেই, যারা এটা চালনা করছে তাদেরও কিছু করার নেই, কেননা ইন্টারনেটে কখন কিরকম আচরণ করে এটা বোঝা ভার, বোঝা দায়। বাবু কি শুনতে পাচ্ছে এখন আমার কথা? বাবু যদি আমার হ্যাঁ কথা দাদা। না শুনতে পায়, হ্যাঁ, হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে শিল্প চর্চা, এই আবৃত্তি চর্চা, এর মধ্যে যে মনোনিবেশ করা কি যাচ্ছে এই সময়গুলোতে? মনোনিবেশ বাধ্য হয়ে করছি। মানে যেভাবে মনোনিবেশ করা দরকার সেটা অতটা না হলেও পুরনো যে চর্চাগুলো আমাদের রয়েছে, কবিতার যে চর্চা, সেগুলোই মানে আবার নতুন করে করে ভাজা ভাজা করে আবার নতুন করে আবৃত্তি করছি। কেননা এর মধ্যে আহ, যারা আবদার করে, যারা অনুরোধ করে, বিভিন্ন এই ধরনের সংস্থাগুলো তাদের ডাকে সাড়া দিতেই হয় এবং সাড়া দিইও। এই ১ ঘন্টা, কখনো ১.৫ ঘন্টা, কখনো ২ ঘন্টা এক নাগাড়ে বসে থাকি, আবৃত্তি করি। তো বিভিন্ন ধরনের কবিতা বিভিন্ন এরকম অনলাইন আড্ডায় এ করে থাকি। তো তার মধ্যে দিয়ে ওই যে আবৃত্তি করছি, একটা চর্চা কিন্তু হচ্ছে। এটা কিন্তু সত্যি কথা যে হ্যাঁ, একটা চর্চা হচ্ছে। হ্যাঁ, আসলে তো ক্রমাগত অনুশীলনের মধ্য দিয়েই তো একটা ভূৎপত্তি, প্রতিষ্ঠা এবং মানে শীর্ষে পৌঁছার একটি বিষয় সেই থাকে। আরেকটি বিষয় যে আমারও মনে হয় যে প্রতিটা দিনের বিকেল, সন্ধ্যা, এই সময়গুলো তো আপনার মঞ্চে থাকবার একদম ঠিক কথা। এই সময় কখনো শিল্পকলা কথা, একাডেমিতে, করার কখনো বার্ষিক অনুষ্ঠান, কখনো শিল্পী করার কথা, কিন্তু সেই সময়টা এখন আপনাকে কি বিষণ্ণতা পেয়ে বসে কখনো কখনো কাজ করতে পারছেন না বলে? না, বিষণ্ণতা ঠিক ওইভাবে যেভাবে বিষণ্ণতা বলি, আহ, সেই বিষণ্ণতা ওইভাবে আহ, সময়টাকে এমনভাবে পার করে নিয়ে যাই যে যাতে ওই বিষণ্ণতা যাতে আমাকে চেপে না ধরে। তো এই নানান কাজের মধ্যে দিয়ে তারপরে আহ, কখনো টেলিভিশনে খবর দেখছি, কখনো অনুষ্ঠান দেখছি, কখনো অন্যের সাথে কথা হচ্ছে, তারপরে দূর দূরান্তে আত্মীয় স্বজন যারা আছে, কখনো আমেরিকা প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা হচ্ছে, কখনো সুইডেনে, কখনো সুইজারল্যান্ডে, এই বিভিন্ন জায়গার লোকজনের সাথে কথাবার্তা হয়, তারা কেমন আছে কি আছে তারাও খোঁজ করে, আমিও খোঁজ করি। তো এইভাবে কিন্তু সময়টা বেশ এটা কেটে যায় আর কি। আর তারপরে হ্যাঁ, এই যে মোবাইল এখন তো সোশ্যাল মিডিয়া হ্যাঁ, সে লাইভ তো আসলেই, দেখতেই হয়। আসলেই। কে কি বললো, কে হ্যাঁ, কি জানালো, এসব দেখি, বসে বসে নাড়াচাড়া করি। আমি আপনার সাথে কাজ করতে করতে দীর্ঘ, না সেটা প্রায় ৩৫ বছর আমি মনে হয় আপনার শিষ্যত্ব গ্রহণ করি ১৯৮৪-তে। ১৯৮৪
1984 থেকে এই পর্যন্ত আমরা দুজন ছাত্র শিক্ষক হিসেবে হলেও আছি, বড় ভাই ছোট ভাই হিসেবে হলেও আছি, একজন পথদর্শক বা পথ নির্দেশক হিসেবে হলেও আপনার অনুসারী হিসেবে আছি। এর মধ্যে আপনার কাছ থেকে আমরা যা পেয়েছি তা তো অমূল্য। আবার শব্দ শুনতে পাচ্ছি না বাবুর গলা। আমার মনে হচ্ছে আড্ডায় বসে মনে হচ্ছে যে আমি আজকে আপনাকে অনুরোধ করতে পারি জীবনানন্দ দাশের জীবনানন্দ দাশের কবিতা আমি পড়বো ঠিক করেছি, কিন্তু তার আগে একটা, আপনার যদি হাতের কাছে হাতের কাছে আছে, সবই আছে। বছর আগে, হ্যাঁ, আমি পড়বো। হ্যাঁ, এই দুটোর যে কোনো একটা কবিতা যদি আমাদেরকে একটু। জীবনানন্দ দাশের কবিতা অবশ্যই পড়বো, তার আগে আপনার কোনো। আমার একটা অন্য ইচ্ছে, হ্যাঁ, আমি একটু বলে নিই, একটু ভূমিকা না করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি। সেটা হচ্ছে কবি, আমাদের অত্যন্ত প্রিয় কবি নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুন্দার। হ্যাঁ, গুন্দার একটা কবিতা, ঠিক আছে দাদা। তোমার চোখ এত লাল কেন, এই কবিতাটা লিখেছিলেন এই করোনা কালে। মানে নির্মলেন্দু গুণের কিন্তু নানা রকম মজার মজার বিষয় আছে, মাঝে মাঝে এমন এমন সব কাণ্ড করা বা ইয়ে করেন। এটা কিন্তু একটা প্রায় প্রথম আমি যা শুনেছি, সাইফুল্লাহ মাহমুদ দুলাল তিনি এটার ভূমিকাটা দিয়েছেন। তিনি বলেছেন যে এই কবিতাটা তিনি নিলামে চড়িয়েছেন, যে এই কবিতাটা নিলামে চড়িয়েছেন এবং সেই কবিতা কিন্তু কিনেও নিয়েছেন। এটা দাম উঠেছে ৯৯,৯৯৯ টাকা, এবং সেই টাকায় যিনি কিনেছেন সেই টাকাটা তিনি দান করে মানে পাঠিয়ে দেবেন দুটো সংস্থার মাধ্যমে। দুটো সংস্থা সেই টাকা আধা আধি, উনি ১,০০,০০০ টাকাই দিয়েছেন, আধা আধি ভাবে এই করোনা আক্রান্ত লোকজনদের সেবায় সেটা ব্যয়িত হবে এই করোনা কালে। এটা একটা একটা আদর্শ এবং একটা বিরাট একটা কাজ বলবো। নির্মলদাকে আমরা স্যালিউট জানাই। সেই কবিতাটা কেমন এটা না শুনলে তো আমার মনে হয় দর্শক শ্রোতা যারা আছেন তারা অন্তত আগ্রহ। হ্যাঁ, অবশ্যই আমরা শুনতে চাই। কবিতাটা একবার একটু শোনাতে চাই। তোমার চোখ এত লাল কেন, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করে, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। এই ছিল নির্মলেন্দু গুণের কবিতা। খুব ভালো, খুব ভালো দাদা, খুব ভালো। আসলে এই সময়েরই একটা চিত্ররূপ যেন এর ভেতর উঠে এসেছে। দাদা, একটা জিনিস আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি তো নাটকের মানুষ, তো নাটক করেছেন, করছেন, নির্দেশনা দিচ্ছেন, কিন্তু একসময় এসে
পুরোপুরি আবৃত্তির সাথে একেবারেই কি বলা যায় গেঁথে গেলেন কেন? এটা হচ্ছে যে একমাত্র এই অঙ্গনে যারা কাজ করছেন তাদের সাথে যখন কাজ করেছি তাদের ভালো লেগেছে, আমাকে তারা চেয়েছে, আমি তাদেরকে শেখাই, তারপরে আবৃত্তি করি। এই যে যখন প্রথম ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নাটকের কোর্স করে আসবার পর যে ঢাকায় এসে যখন কাজ করলাম প্রথমে রোকেয়া হলে, তখন ডাকসু কালচারাল টিমের থেকে নাটক হচ্ছে, সব হলে হলে নাটক হচ্ছে। আমি তখন রোকেয়া হলে চিরকুমার সভার যে নাটকের যেটা হলো সেখানে মূল চরিত্র একটা অক্ষয় বাবু, মেজো জামাই, তার চরিত্র অভিনয় করেছিলাম। এটার নির্দেশনায় প্রথমে ছিলেন নায়লা আজাদ এবং পরে জামিল আহমেদ, এবং তারপরে তালপাতার সেপাই থেকে শুরু করে কঞ্জুস, আমরা অভিনয় করলাম কঞ্জুস, এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসপি থেকে যারা পাশ করে এসেছি তারা মিলে সবাই এই আমাদের এই চললো যাত্রা। সেই সাথে প্রশিক্ষণ দেওয়া, নাটকের প্রশিক্ষণ দেওয়া, তারপরে থিয়েটার স্কুল, আব্দুল্লাহ মামুন থিয়েটার স্কুল, সেখানে পড়ানো একদম শুরু থেকেই আমরা সেখানে শিক্ষক, এবং সেখানে নিয়মিত ভাবে প্রযোজনা করা, উদিচির সাথে অভিশপ্ত নগরী নাটকের প্রযোজনা করা, তারপরে আরো অন্যান্য দলের সাথে নাটকের নির্দেশনা দিয়েছি। নাটকের প্রশিক্ষণ, আবৃত্তির প্রশিক্ষণ, এগুলো তো নিয়মিত ছিলই, কিন্তু আমি প্রথমে বলে নিই সেটা হচ্ছে যে আমি একটি দলের সাথে কাজ করছিলাম নাট্যচক্র, সেখান থেকে আমি একটা সময় চলে আসি। আমি চলে আসার পরে নাটকের দলের যে কর্মকাণ্ডগুলো থাকে সেই কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকি, সেই জন্য অভিনয় করা হচ্ছে না। কিন্তু টেলিভিশনে আমি দীর্ঘকাল বাংলাদেশ টেলিভিশনের যত প্রযোজনা, ভালো ভালো প্রযোজনায় অভিনয় করেছি অনেক অনেক, এবং পরেও করেছি যখন এই বেসরকারি যে টেলিভিশন চ্যানেলগুলো যখন চালু হলো সেখানেও অভিনয় করেছি। এখন অভিনয়, মঞ্চে অভিনয় করাটা কমে গেছে যেহেতু দলে নেই, আর টেলিভিশনে খুব বেছে বেছে হয় কখনো কখনো করি। তো আবৃত্তির ব্যাপারটা হচ্ছে যে আবৃত্তির দলগুলো যেভাবে আমাকে ধরে রেখেছে এবং প্রশিক্ষণ থেকে শুরু করে আবৃত্তি করার জন্য, এর জন্য সময়টা আমাকে তার কারণেই আবৃত্তির সাথে ট্যাঙ্গেল বেশি। এই হচ্ছে ঘটনাটা হচ্ছে এটা, কিন্তু তার মানে এটা আমি 3টে বই লেখা হয়ে গেছে নাটকের উপর, 3টে বই বাজারে এসেও গেছে, তারপরে 2টো নাটকের অনুবাদ করেছি, প্রকাশিত হয়নি, হিন্দি থেকে নাটকের অনুবাদ করেছি, এবং আরো অন্যান্য অনুবাদের কাজ এবং লেখার কাজগুলো করছি। ভয়েস অ্যান্ড স্পিচ, তারপরে নাট্যশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র, এবং যে বিভিন্ন রকমের নাটকের থিওরি এবং নাটক সংক্রান্ত লেখা কম্পাইল করে একটা বই করেছিলাম, অভিজ্ঞান নাট্যকথা, একটা নাট্য স্বর সংলাপ, আর একটা নাট্যশাস্ত্র, রস ও অভিনয়, এই 3টে বই ইতোমধ্যে বেরিয়ে গেছে। তো এই নাটকের সাথে আমার সম্পৃক্ততা তো আছেই, এটা কখনোই মুছে যাবে না, কেননা এটা এটা যে শেকড় গেড়ে আছে ভেতরে সেটা থাকবে। কিন্তু এই ছোটবেলা থেকে আবৃত্তি করা এটা প্যাশনের মতো, এটা ভালো লাগে আমার, সেই জন্যই আবৃত্তির এই সংসর্গটা ছাড়তে পারি না। এটার সাথে আমার কাজ চলছে, নিয়মিত ভাবেই থাকবো হয়তো, কিন্তু তার সাথে নাটক থাকবে। শুনতে পাচ্ছ? তো আমি কি তারপরে কবিতা
অনেক কাল আগে, বাবু আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হয় যে আমি কবিতা পড়ি। এই কবিতাটা প্রথম যখন প্রকাশিত হয় জাতিসংঘ তথ্য কেন্দ্র থেকে, একটা বই প্রকাশিত হয়েছিল আফ্রিকার মানুষদের নিয়ে কবিরা কবিতা লিখেছিলেন। তো সেই সময় কবি শামসুর রহমান প্রথম এই কবিতাটা যখন লেখেন, আমি এই কবিতাটা ওই বইটা ছাপা হবার পরেই এই কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম। বহুকাল এই আবৃত্তি করেছি এই কবিতায়। এখনো মনে হয় যেন এই কবিতাটা আমাকে টানে। সেই আফ্রিকার মানুষ, আমাদের বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, মুক্তিযুদ্ধ, এইসব সব মিলিয়ে কিন্তু এই কবিতাটা বাইবেলের কালো অক্ষর। তুমি আমাকে চিনবে, আমি তোমারই মতো একজন কালো মানুষ, গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিল খোলা সুরও লাগছে। যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো করে হেসে ওঠে, তখন কাল শীতে পড়ে সভ্যতার পিঠে। যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলায় মুখ থুবড়ে পড়ে মানবতা। যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ছাড়া দিয়ে ওঠার জন্য। যদিও আমি তোমাকে কখনো দেখিনি তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দু ফোঁটা চোখ, তোমার বেদনার্ত মুখকে বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকার, লাতিন আমেরিকায় ব্যাপ্ত। আমি একজন ফাঁসির আসামিকে জানতাম, যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা। আমি এক সুদর্শন যুবককে জানতাম, যে দ্বৈতার মান রাখার জন্য জান কবুল করেছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে। আমি একজন যাবজ্জীবন কারাবন্দী তেজি নেতাকে জানতাম, দুঃস্বপ্ন থেকে জেগে উঠে যিনি কোন কোন রাতে তার শিশু কন্যাকে একটু স্পর্শ করার জন্য, ওর মাথার ঘ্রাণ নেওয়ার জন্য উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শীত। আমি এমন এক তরুণের কথা জানতাম, যে তার কবিতায় আলালের ঘরের দুলাল মেনিমুখ শব্দাবলী ছেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্য, যেদিন তার কবিতা হবে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো। যখন তাদের কথা মনে পড়ে, তখন তোমার কথা নতুন করে ভাবি। যখন তোমার 5 বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ছড়ায় টকটকে লাল রক্ত, যেমন পিরিচে ঢেলে দেয় কফি। যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়ুতে দৌড়ুতে মাঝ পথে হুমড়ি খেয়ে পড়ে। যখন তোমার সহোদরকে ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে, তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে। এই শামসুর রহমানের এই কবিতা আবৃত্তি করলাম অনেকদিন পরে। বাইবেলের কালো অক্ষরগুলো নিশ্চয়ই বাবুর মনে আছে কখন আবৃত্তি করতাম এই কবিতা। তারপরে বাবু তোমার কথা শুনতে পাচ্ছি না কিন্তু। রবীন্দ্রনাথের, যেহেতু বাবুর কথা শুনতে পাচ্ছি না, তাহলে কি আমি কন্টিনিউ করে যাই? রবীন্দ্রনাথের ছোট্ট একটা গদ্য অংশ। একটি চাউনি, গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে?
দণ্ড পল মুহূর্তে অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালী রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে? তার ওই চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ ও ধনীর ঐশ্বর্য হয়েছে মরবার, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই, যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করিনি, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন। ওইগুলি দিয়েই আমি অসীমের গলায় হার গাঁথি। এই ছিল ছোট্ট একটা চাউনি, এই নিয়ে রবীন্দ্রনাথের কবিতা। বাবু কি এখনো শুনতে পাচ্ছ? বাবু কথা শুনতে পাচ্ছ আমার? তোমার ইয়েটা আনমিউট করো তো একটু বাবু, তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি। হয়তো ওদিকে শোনা যাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। অপু, পাবেল, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? কোনো কথা শুনতে পাচ্ছি না। দাদা আপনি কন্টিনিউ করেন, বাবু ভাই একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আপনি একটু কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই পশ্চিমবঙ্গে বাঁকুড়া অঞ্চলের এক ধরনের ভাষা, বাংলা ভাষাই, কিন্তু একটু আমাদের যেরকম আঞ্চলিক ভাষা আছে ওখানেও কিন্তু বাঁকুড়ায় আঞ্চলিক ভাষা আছে। সেই ভাষাতেই কবিতা লিখেছেন একজন ভগীরথ মিশ্র। ওই এলাকায় একটা সময় এখনো আছে, খুব খরা থাকতো, মানে অর্থাৎ ফসল ফলতো না। সেখানে ওই মাটিতে কিন্তু ওল ফলতো, ওল মানে ওল কচু। ওই সাধারণ মানুষ ওই মাটির থেকে সেই সব নিয়ে তারা ওই দিয়েই সেগুলো সিদ্ধ করে পুড়িয়ে যেভাবে হোক আর কি রান্না করে। এই সাধারণ মানুষের কথা বলছেন একটা কবিতায়, কবির মুখ দিয়ে কিন্তু সেই সাধারণ মানুষের কথা উঠে এসেছে। কবিতার নাম হচ্ছে ওল বাগিচা। ঘুর বাবুগা, বল না আবার আসবি কবে ঝান্ডা হাতে,
সত্যি বলছি গলাতে তোর কাউর কামাক্ষার জাদু আছে সাফ সুতরা পিরান পইরা জব্বর স্বপ্ন দেখাস সত্যি বলছি স্বপ্ন দেখে তো আজকাল আর লিদ লাগে না বরঞ্চ তোর ভাষণ শুনে স্বপ্ন দেখে লিদাই মুরা লিদ ভাঙলে পেটের চামে সাগনা ছাড়া কাদনা জুড়ে 5 साल तो लीजर घाड़ मुचड़ा खत्म कइले तुआर हाथे दिलाम तुले टुकचान লিদাই বাদ ভোট বাবু গা কোথায় থাকিস কোন গ্রামে কোন লগর তেবে যে কস ঢেঙাসলে তোর লাকি ঘর সত্যি বটে কলকাতাতে থাকিস কেনে মুদের লেগে কানুন গড়িস অনেক কানুন छपाखानाয় ছাপিচ্ছে সব কিতাব হবে মজুরি লাকি বড়াই দিলি দিন পুরাইলে ল টাকা 10 8 ঘড়িটা খাটতে হবে গামছা বিড়ি সাবাউন পাবো তেবে যে রোজ ঝিঁচকা হইলে মতিন বাবু পাহাল পড়ে 2:30 পহর রাত হয়ে যায় মতিন বাবুর কাজ হবে না কাত্তি কাতে দাদনে দিলাক এক পাই ধান একটা মুনিশ পৌষ মাঘেতে ধানের খাতে দাদন খাটি প্যাড ভাতাতে জমিন দিবি বিচন দিবি সব লাকি আইন হয়েছে পাট বেগারি মহাজনী হটাই দিলি কানুন কইরে মুদের ফটো ছাপাই দিয়ে টাঙ্গাই দিলি বলক আপিসে কানুন কইরে হটাই দেনা পেটের খিদা বুকের জ্বালা দিন ভর পেট ফাঁকা থাকে যেন গা থারে না পা টালে না পাছাই কানি নাই চাপাইলে লাজ লাগে না বিটি ছেইলা ইমন কানুন ভোট বাবু গো গড়বি কবে মুদের লেগে জোড় গুলানে বাঁধ দিয়েছি মেশিন দিয়ে জল সিঁচা হয় জোড়ের জলে 3 ফসলা জমিন গুলার কেদার বটে বন বাবুরা গাছ লাগাচ্ছে সুগন্ধ গাছ আকাশমণি সালের পাতা তুলতে মানা মোর বেটিকে ধরলো পুলিশ পোলক অফিসে অনেক বাবু ধানের বাবু বানের বাবু মাছের বাবু তুঁতের বাবু বনের বাবু লুনের বাবু ভোট বাবু গো কানুন কইরে পাঠাই দেনা মুদের তরে বাঁকড়া ওলের একটা বাবু ওল বিহনে মরছি মোরা জমির ফসল তোমার রাখা বাবু রাখা বিবি রাখা মুদের আছে ওলের গড়া সিজাই দিয়ে লুন দিয়ে খাই ভোট বাবু গো আবের তুয়াকে ভুট্টা দিব আগের সনে মুদের তরে ওল বাবুটার কথাটা যেন রাখিস এই ছিল এই বাঁকুড়া অঞ্চলের কবি ভগীরথ মিশ্রের কবিতা ওল বাবু চাই এই কবিতা তো বাবুর কথা এখনো বুঝি শোনা যাচ্ছে না বাবু তাহলে কি কন্টিনিউ করে যাব কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা বন্ধুরা আপনারা জানেন যে কবি সুভাষ মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন তার একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা কবিতা শূন্য নয় এই কবিতাটা আমি আবৃত্তি করছি লাবণ্য একবার তুমি চোখ খুলে তাকালেই দেখতে পাবে মাথার উপর শূন্যতা কেবলমাত্র শূন্য নয় চাঁদ সূর্য গ্রহ তারা শূন্যে বাঁধে ঘর আলো বাঁধে ঘর দেখো অন্ধকারে 2 তীর দিয়ে বাঁধে নদীও নিজেকে সমুদ্রে পড়ার আগে জীবনের সেই এক বৃত্তে ঘুরে আমরা প্রত্যেকে জন্মেই মৃত্যুর চিন্তা প্রেমে জাগে বিচ্ছেদের ভয় পদে পদে ভুল ভ্রান্তি অথচ জীবন তার চেয়ে বড় ঢের ঢের বড় শিশির বিন্দুর শান্তি ঘাসের ডগায় তুলে পুলকিত পত্র গুচ্ছ বাতাসের নিঃশ্বাসে নিঃশ্বাসে হাত নেড়ে বলে নীড় বাঁধো লাবণ্য
একবার তুমি তাকাও আকাশে। এই ছিল সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শূন্য নয়। আমার কবি বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের কবি বন্ধু, যার কবিতাকে খুব ভালো কবিতা লিখতো এবং মোটামুটি আমি তার কবিতা অনেকের কাছে পরিচিত করিয়েছি আবৃত্তি করার মাধ্যমে। সে, তার নাম হচ্ছে মোস্তফা মীর। খুব অসুস্থ অবস্থায় রোগে মৃত্যুবরণ করেছে বেশ আগে। এখন কবি মোস্তফা মীরের একটা কবিতা আমি পড়ছি, বেদনার পদাবলী। খুদার কসম লাগে, লোভ তুমি দেখায় না মাঝি, গতরে কাপড় নাই আত প্যাট খায়া মোরা বাঁচি। অহন নিশুতি রাত, যাও মাঝি নাই ফিরা যাও, কোনো দিন আসবা না, আসো যদি মোর মাথা খাও। আমার স্বামী গেছে ভিন দেশে বাণিজ্যের লাগি, তার তরে কান্দি আমি একলাই নিশিরায়। অবলা নারীর ব্যথা বুঝবা না তুমি ভিনদেশী, নবজৈবনের জ্বালা একা থাকনের সারা। তাও তো পারি না মাঝি, স্বামীরে দিছি যে জবান, আমার শরম লাগে বুক কাঁপে ঝড়ের লাহার। আশ্বিনে উঠবো ধান, স্বামী আইব ফিরা ঘরে, সাজায়া টিনের বাস্ক কত কথা মোর মনে পড়ে। না না মাঝি, হাত ছাড়, দেখা ফেলাই কেউ পাশে, কেমনে দেখাবো আমি এই মুখ স্বামীর কাছে। পায়ের দোহাই লাগে মাঝি তুমি ফিরা দাও নাই, অহনি ডাকবো পাখি গায়ে বুঝি শেষ করে যায়। যখনই পড়বো মনে এই পথ দিয়া পাড়ি দিও, লক্ষা নদীর কাছে চুপি চুপি মোর কথা কইও। এর আরেকটা কবিতাও আছে, বেদনার পদাবলী, বিধবা নারীর কষ্টের কথা, সেটাও আমি আবৃত্তি করছি বেদনার পদাবলী থেকে। এই আঞ্চলিক ভাষাতেই লিখেছিল কবি। অসখী ঘুমায়া গেলি, বাসি ওই ডাকতেছে শোন, চোখে আহে না ঘুম, আনসান করে মন। আউলা বাতাস আয়া শীষ দেয়, ডর করে মোর, কথা তুই কস না তুই, পোড়া মুখি হইছে কি তো, কি আর হইব মোর, আমি খালি দেখতাছি তরে কৃষ্ণের লাইকা রাধা অন্তর। চুপ কর খালামুখী, এই কথা কইবি না মোটে, কপাল ভাঙছে যার সুখ তার কোনদিন জোটে। আমার তো কেউ নাই, কোন পাপে বাইসা আছি আমি, বানের পানিতে গেছে ব্যথার লাহান সহ। বাপের করছে কোন বেজম ডাকাতের দল, লিরুদ্দেশ মা আমার এই শোকে ফালায়া শহর। ভাই নাই, বোন নাই, কেউ নাই, লয় পেটের ভাতের লিগা পরের বাড়িতে করিকা। বিধবার সুখ নাই, শখ নাই, পশুর পরার গদর খাটায় যাবা, খুব যাবা বলুন। হাত পাও বান্ধা মোর, শখের পিড়িতে কাম নাই, সমাজ কলঙ্ক দিব, এই কথা কেমনে বুঝায়। গিয়া তারে কও সখী, যেন সে অহনি ফিরা যায় আমাকে ঘাটের কাছে, কোনদিন বাঁশির বাজায়। এই দুটো কবিতা বেদনার পদাবলী মোস্তফা মীরের কবিতা থেকে
আবৃত্তি করলাম। বাবু কি এখনো কথা শোনা যাচ্ছে নাকি আমাদের সঞ্চালকের আজকে যখন এনামুল হক বাবু আমাদের সঞ্চালক তার কথা যখন শুনতেই পাচ্ছি না, তার কাছে থেকে কোনো নির্দেশনাও আর পাচ্ছি না, অতএব আমাকে একাই মানে পড়ে যেতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। মানে কিছু একটা নির্দেশনা, কিছু একটা সূত্র পেলে হয়তো সুবিধা হতো আমার পক্ষে। যাই হোক, আমাকে যারা এই যন্ত্র অন্তর্জাল পরিচালনা করছে তারা জানিয়েছে যে দাদা আপনি করে যান, বাবু ভাইয়ের বোধহয় ইন্টারনেটে একটা সমস্যা হচ্ছে। তো শ্রোতা দর্শক যারা দেখছেন আমার সাথে আছেন, তারা নিশ্চয়ই জানেন যে একসময় নাগরিক নাট্য সম্প্রদায় তারা একটা প্রযোজনা করেছিলেন আমাদের শামসুল হকের একটা নাটক, কাব্যনাট্য নুরুল দিনের সাথে। সেই নুরুল দিন সেই 200 বছরেরও আগে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়েছিল, এই দেশের জমিদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজে শহীদ হয়েছিল, মারা গিয়েছিল। সেই কথা পুরনো ইতিহাস থেকে বের করে নিয়ে এসে এই নাটকটা তিনি লিখেছিলেন সৈয়দ শামসুল হক। এবং এই নুরুল দিন, এই যে লোকটা, একটা ঐতিহাসিক একটা ক্যারেক্টার এবং স্বাধীনতা সংগ্রামী সেই ব্রিটিশ আমলের। তো সে কিভাবে ছোটবেলায় তার বাবাকে নিজের চোখের সামনে মরে যেতে দেখেছিল, সেই যে কাহিনীটা সে বলছে, এটাও খুব সহজবোধ্য রংপুরের আঞ্চলিক ভাষাতে লেখা। সেই কবিতা মানে কাব্যনাট্যের সেই অংশটুকু স্বগতোক্তি বা স্বগত সংলাপ নুরুল দিনের কথা। ঘটনাটা বলছে, কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন পূর্ণিমা নোয়ায় মাথার উপরে সূর্য নিঢালি যায়। তখন নুরুল দিন নিতান্ত স্যাংরায়, 8-10 বছরে মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারা বেলা, মাথায় ঝাঁপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল সিঁড়ি দৌড় পলায়, নিশীথে সে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায়। কোন নিশীথে স্বপ্ন দেখে নীলে নীলক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়। একদিন ফজর বেলায় মক্তবে সে যাবে বলে কেতাব গুছায়। এই কালে বাপ তাকে ডাক দিয়া কয়, বাপরে নুরুল দিন, আইজের এদিন মক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুল দিন দেয় 3 লাখ, মক্তবে না যাও যদি পড়াশোনা মাপ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান, মাঠতে যতেক ইচ্ছা ভর্তি করো প্রতিদিন মা। বাপের আগতে তাই নাচি নাচি যায়, নাঙল ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায়। মাঠতে আসিয়া বাপ, মনে আছে আজিও বেটার, কেমন অসীন গলা সম্মন, যেন অন্ধকার, গলা ধরি কয় বাপ, একটি আয় কাছে, ডাকে বেটার বলিতে, পারবো না রে নাঙল ঠেলিতে, ঠেলিব নাঙল আজি বাপেও বেটায়, আয় বাপ আয়। জোয়ালে বলো তবে জুতি দাও বাবা, আর কেমনে চষিতে হয় আগতে শিখাবা, একবার দেখেই পারিব নিশ্চয়। বড় ফুর্তি, তিলেক দিনও তার সহ্য না হয়, নাঙল চষিবে এও মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুল দিন দেখিবার পায়, দেখিয়া তার সব তাই হয়ে যায়। দেখিবার পায় বাপ তার নিজ কান্ধে জোয়াল তুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল নুরুল দিন বেসইন, এ কি হয় কোনঠে বলো, বাপ আজি হতে নাঙলের মতন বলো।
আবার নুরুদ্দিন কান্দিয়া শুধায়, বাপজান তুমি কেন, বলদ কোনঠায়? বলদ তো নাই বাপ, বেসিয়া নগদে রাজার খাজনা সত্যি কোনো মতে। অস্থির বলিল বাপ, আয় কালা হয়ে যায় বাপ, কান্দে না বাপ, হাতে নাঙল তুই, মুষ্টি ধরি ধরে দিব চাপ, জোরে তুই শক্ত করি ভাঙিব কষিয়া, টানি টানি মুই যাম জমিন চষিয়া। আজিও নুরুল দিন কষ্ট সব কষ্ট করি দেখিবার পায়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, একখানে মরা গেছে স্তব্ধ মারি শকুনে তাকায়, নিচে নাঙলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফাড়ি যায়, থর থর করে কাঁপে মুষ্টি তার, হাত থামি যায়, বাপ উলটি ধমকায়, বজ্জাতে ঝাড়, আবার থামিলে তোর ভাঙি দেব হাড়। আবার নুরুদ্দিন নাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল টানি বাপ যায় জমিন চষিয়া, জমিন চষিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপুর, জোয়াল কান্ধেতে বাপ অকস্মাৎ পড়ে যায় জমির উপর, ঘাড় ভাঙি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ, তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার মানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ তার বাপ মোর। ভাগাড়ে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়, মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়, স্তব্ধ মারি শকুনে তাকায়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, নিচে দেখা যায় তখন নুরুল দিন দেখিবার পায়, পাপ নয় বলদ গড়ায়, পাও খেসি একবার স্থির হয়ে যায়, স্থির দৃষ্টি দূর নীলক্ষায়, শকুন ঝাপটি উঠে দুরন্ত পাখায়, বড় স্থির বলদে পড়িয়া আছে মানুষ নয়, উঠিল চিৎকার করি একবার নুরুল তখন, তখন নুরুল দিন শুনিল তখন, তখন সে শুনিবার পায়, নিজেরও গলার স্বর বদলিয়া গেছে তার গরুর কম্পায়, তখন তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালি যায়, হঠাৎ শকুন পড়ি মাংস খুলি। কোন কালে ঘটনা অতীত কালে সেই একদিন, নুরুল দিনের এই ছিল সেই ছোটবেলার সেই ঘটনা, এই কাব্যনাট্যের মধ্যে একটা জায়গায় সংলাপের মতো ছিল এই অংশটুকু, সেটা আবৃত্তি করলাম। বাবু ভাই বোধহয় এখনো শোনা যাচ্ছে না, কারণ আওয়াজ তো পাচ্ছি না। আবার একটু রবীন্দ্রনাথে ফিরে যাই, তারপরে জীবনানন্দ দাশেও একটু ফিরে আসবার ইচ্ছা আছে। রবীন্দ্রনাথের কবিতা চিরায়ন, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা রবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচুর যদি শিথিল থাকে নাই কোথায় লাজ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, এসো দ্রুত চরণ দুটি ত্রেণের পরে ফেলে, ভয় করো না অলক্ত রাগ, মুছে যদি মুছিয়া যায়, নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে, এসো দ্রুত চরণ দুটি ত্রেণের পরে ফেলে, হ্যারগুই আঁধার হলো আকাশে ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শুনবে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে, হ্যারগুই আঁধার হলো আকাশে ঢাকে মেঘে, প্রদীপ এখানে নিভে যাবে, মিথ্যা কেন জানো, কে দেখতে পায় চোখের কাছে, কাজল
আছে কেন আছে, তরলতম সজল দিঠি মেঘের চেয়ে কালো, আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো, কাজল দিতে প্রদীপ খানিক কেন জ্বালো, এসো বেশি সহজে বেশি আর করো না সাথ, গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই কো বালা, ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ, মেঘে মগন পুষ্প গগন বেলা নাই আজ, এসো বেশি সহজে বেশি নাই বা হলো সাথ। চিরায়মানা কবিতার পরে আর কি আবৃত্তি করব বুঝতে পারছি না। আবার বাবু ভাইয়ের কথাই শুনতে পাচ্ছি না। দাদা বাবু ভাই বোধহয় ঢুকতে পারবে না আজকে, আপনি আপনার মতো করে শেষ করে দিয়েন, আপনি আপনার মতো করে করে। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ সময় আমরা পাবো যদি ধারণা আপনি আপনার মতো করে করেন দাদা, আপনি শেষ করে দিতে চাইলে শেষ করে দিন। কবি মোহাম্মদ নুরুল হুদার একটা কবিতা ইদানিংকালে পেয়েছি, এই কবিতাটা পড়বার ইচ্ছে আছে আমার। কবি মোহাম্মদ নুরুল হুদার একটা কবিতা, শরীর পাহাড়ি, কবিতাটার নাম হচ্ছে শরীর পাহাড়ি। প্রথমটাই সুরের মতন করে বলি, অনন্তর এক ঘর গড়ে পরস্পর, দেহ ঘর করে তারে তার মনের ভিতর, অনন্তর এক ঘর গড়ে পরস্পর, দেহ ঘর করে তার মনের ভিতর, মন ঘর করে তার দেহের ভিতর, মন ঘর করে তার দেহের ভিতর, অনন্তর কেউ আর নয় কারো পর, অনন্তর কেউ আর নয় কারো পর, অনন্তর এক ঘর গড়ে পরস্পর, দেহ ঘর করে তার মনের ভিতর, মন ঘর করে তার দেহের ভিতর, অনন্তর কেউ আর নয় কারো পর, একজন আকাশে ছিল বলে জানি, অন্যজন চিরকাল পৃথিবীর প্রাণী, কখন যে দুজনার হলো জানা জানি, আকাশে মাটিতে দুই আদি নীড়ে মানি, দেহ শুয়ে থাকে সুখে মন যায় উড়ে, মন শুয়ে থাকে সুখে দেহ আসে ঘুরে, যখন দুঃখের মুখ হাসি অন্তঃপুরে, এক সঙ্গে স্নানে নামে পবিত্র পুকুরে, নক্ষত্র তারের দেখে সুদূরে নেবুলা, জিন দেখে পরি দেখে ঈর্ষায় বেহুলা, পাখিরা আকুল ডানা ফেরে নিজ কুলা, রোবট মানুষ সাজে পরে পর চুলা, দুজনে আলপনা আঁকে সুখস্ন কল্পনা, সংসার সুখের নীড় কেবল কল্পনা,
সুখ দুঃখ চিরঞ্জীব, জীবন অল্পনা, শীতল পাটিতে শুয়ে যুগলে জল্পনা। একদিন বৃষ্টি নামে, একদিন রোদ, মানুষের মতো শুরু শুধু শোধ বোধ। জীবন সুবোধ হলে মানুষ অবোধ, সুজন স্বজন কেউ দেয় না প্রবোধ। একদিন কেন যেন, একদিন কেন যেন স্নান শেষে আড়ি আনমনে ফিরে আসে নিজ আদি বাড়ি। আনমনে ফিরে আসে নিজ আদি বাড়ি। এটা নিয়ে ওটা নিয়ে নেই কাড়াকাড়ি। মন যায় মন বাসে শরীর পাহাড়ি। মন যায় মন বাসে শরীর পাহাড়ি। অনন্তর এক ঘর গড়ে পরস্পর, দেহ ঘর করে তার মনের ভিতর। মনে ঘর করে তার দেহের ভিতর। অনন্তর কেউ আর নয় কার পর। অনন্তর কেউ আর নয় কার পর। অনন্তর কেউ আর নয় কার পর। এই ছিল মোহাম্মদ নুরুল হুদার একটা কবিতা, সম্প্রতি লেখা। এই কবিতাটা আমি পেয়েছি। কবিতাটা লেখা এত সুন্দর যে এর ভেতরে একটা মারেফতি একটা ব্যাপার আছে, একটা অন্তর লোকের একটা বিচার এবং সুরের মধ্যেও সেরকম একটা আমার মনে হয়েছে যে এরকম ভাবে বললে হয়তো ভালো লাগবে, সেই জন্য এটা করলাম। আর কি আবৃত্তি করবো? আবার একটু রবীন্দ্রনাথে ফিরে যাই, তারপরে যে জীবনানন্দ দিয়ে আমার মনে হয় যে শেষ করা যায় নাকি। আমি জানি না কি সময় হয়েছে, কতক্ষণ যাবে। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছি, বাঁশি কবিতাটা। কেন গোয়ালার বলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথে থাকে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া। মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ,
নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসে মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বলছি। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, গ্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের পুঁতি, মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্দাই রসসিক্ত। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে তলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলি মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তাঁর, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটার ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপে। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা, রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাঁশি কবিতার আবৃত্তি শেষ হলো। আমরা এবার জীবনানন্দের শুনতে পাচ্ছে না, একটু জোরে বলতে বলছে, সাউন্ডটা কম যাচ্ছে। যেটুকু কমপ্লেন পেয়েছি তাতে মনে হচ্ছে যে শোনা যাচ্ছে না। বাবু তো আগেই অফ হয়ে গেছে, এখন আমিও শুনতে পাচ্ছি কিনা জানি না। হ্যাঁ, খুবই কম শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় যে সময় 11টা তো বেজেই গেছে। তো জীবনানন্দ দাশের একটা কবিতা, এটা একটু আমি মাঝে মাঝে কোথাও কোথাও কোনো কোনো অনুষ্ঠানে একটু সুর করে, এটা আবৃত্তির মতন একটু সুর করে এটা পড়েছি, পাঠ করেছি। তো সেই সুরটাই একটু আপনাদেরকে শোনাই। এবং এই কবিতা, ছোট্ট একটা কবিতা, আপনারা সবাই জানেন এবং শুনেছেন। কবিতার নাম হচ্ছে হাই চিউ। সোনালি ডানার চিল, হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে, হায় চিল, সোনালি ডানার চিল।
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে। হায় চিরে সোনালি ডানার চির, হায় চির সোনালি ডানার চির। আবার তাহারে কেন ডেকে আনো, আবার তাহারে কেন ডেকে আনো। ইহায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চির সোনালি ডানার চির। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না করে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। হায় চির সোনালি ডানার চির, হায় চির সোনালি ডানার চির। হাই চিল সবাই আমরা আবৃত্তি করি, কিন্তু এটাকে আমার কাছে মনে হচ্ছে যে একটা সুরের মধ্যে দিয়ে বিস্তার করলে মোটামুটি ভালোই লাগে। আমি যেটা একটা আবিষ্কার করেছি করতে গিয়ে। তো আজকে খ্যাপা অনলাইন আড্ডায় বেশ কিছুক্ষণ আবৃত্তি করার সুযোগ পেয়েছি। তারা আমাকে সুযোগ দিয়েছে এই আজকে আবৃত্তি এই অনুষ্ঠানে অনলাইন আড্ডায় আবৃত্তি করবার। সেখানে আমার সাথে সহযাত্রী হিসেবে আমাদের এনামুল হক বাবু ছিলেন সহযাত্রী, আমাদের কথারই আমার এক সময়কার পথ চলার সঙ্গী। তো তার কথা একটা সময় বন্ধ হয়ে গেছে। সব ইন্টারনেটের কখন যে কি মর্জি হয়, কখন কি অবস্থা হয়, এটা আমরাও অতটা সিদ্ধহস্ত নই এটাকে কন্ট্রোল করা এবং ম্যানেজ করাই। তো আমার গলাও অনেক সময় খুব শোনা গেছে, খুব মৃদু আর কি। যাই হোক, যেটুকু হয়তো পরে এটা রেকর্ড করে যখন এটা দেয়া হবে নিশ্চয়ই তখন ভালো করে সাউন্ডটা শোনা যাবে। খ্যাপা অনলাইন, পাবেল সবাইকে শুভেচ্ছা জানাই যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। যারা শ্রোতা দর্শক এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক সবার জন্য। এই করোনা কালে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের মধ্যে থাকুন এবং যাতে করোনা কোনো মতেই আপনার ধারে কাছে না ঘেঁষতে পারে সেইভাবে আপনারা সবাই থাকবেন ঘরের মধ্যে। আজকে এখানেই এই পর্যন্ত ইতি টানছি। সবাইকে নমস্কার।